মাছের গন্ধ শোনালেন, মাছ দিলেন না চাচা, বড্ড কষ্ট পাইছি। মন্টু মিয়া স্বভাব সুলভ হেসে সাইকেলে চড়ে বসে কোমরে হাত রাখে। সিনান সৎ করে উঠে মনিমন, সাইকেল ধরলেই তো হয়, তবে কেন ধরবো বালছাল। ডল লাগে রে গেদা, কখন কোন দিক দিয়া বাস দেও বোঝা বড্ড কঠিন। তোর বাপে আমাদের বিশ্বস্ত বুঝলি, এই কইছিল গেদারে বুঝাইতে, পয়সা করির অভাব নাই ওইখানে। আর তোর মতো ঘিলুওয়ালা দু একটা থাকলে তো বাম্পার ফলন। সিনান সাইকেল টানে ধীর গতিতে, ছোট বাঁকিয়ে হেসে বলে, অভাবে স্বভাব নষ্ট হয়, কুত্তার মতন কাম কইরা গতরে ব্যথা বানাই, মলম কেনার পয়সাও বাঁচে না। বাপরে বিশ্বাস করেন, ওলারেও কইরেন, দেখেন পারবেন মন চাইলে। মন্টু মিয়া বেজায় খুশি হন, হেসে বলেন, তাইলে আর দেরি কি, রাইতে আসিস মেম্বারের বাড়ি। আকাইমা মতিনের একটা ব্যবস্থা করব, তারই বৈঠক হইব। বিশ্বাস করলাম, তই বিশ্বাস ভাঙলে কিন্তু জানে পরান্ডাই থাকবো না সিন। হাসতে হাসতেই ভদ্রলোক ভয়ানক কথা বলেন। সিনান আমলে নেয় না, শালার অভাবের মায়ের বাপরে কইরা দিমু টাকা পয়সা কামাইয়া। চাচা, এই বাড়িটারি ছাইরা অন্য কাম নাই, পকেট গরম হইলে সিগারেট টানি, ওসব দেখা ধরেন জিভ লক লক করলো, তখন তো আমি শেষ, এমনি শ্বাসকষ্ট। বলে খুক খুক করে কেসে ওঠে। ভদ্রলোক খানিকটা থম মেরে থাকে, কিছুটা সময় ভেবে বলে, ভাতিজা আছে তো একখান, তো এই গ্রামে না, পাশের গ্রামে নসিমন কেক ফ্যাক্টরি, ভালো কচি কচি মিষ্টি মিষ্টি কেক পাবি। বিয়া তো করস নাই, সব পাবি সব। আমি বুড়া মানুষ, তার উপর ডায়াবেটিস, তাই তো দূরে থাকি। সিনান সালেহের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। নসিমন ফ্যাক্টরির নাম তো শুনেছে। হত দরিদ্র অভাগী স্বামীহারা ডিভোর্সি মেয়েদের জন্য উপরে কর্তৃপক্ষ হতে কর্মের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আবার কিসের গন্ধ ঘুরে বেড়ায়। সে হাসি মুখে আলাপচারিতায় মেতে ওঠে। মন্টু মিয়াকে নামিয়ে দিয়ে গ্যারেজে আসে, তালা খুলে টিনের ধাপায় ওঠায়। দুনিয়ার মশার আস্থানা যেন সিনান সালেহের গ্যারেজখানা। সে কিটকিটে মেজাজে হুটহুট করে মশা ভাগায়, যেন মশা না, এরা মহিষের পাল। হঠাৎ শুভ্র কিছু চোখে বাঁধে, চোখের আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এটা কি করে সম্ভব? ভূতপ্রেত নয় তো, নাকি কোনো শয়তান জিন? সে আয়তাল কুস্তি পাঠ করে জোরে জোরে পাশের চাওলা রহিম চাচাকে ডাকে, কিন্তু সারা শব্দ নেই। সিনানের গায়ে ঘাম ছুটে। আলালের ঘরে দুলালি কি করছে এখানে? ও তো ঢাকায় হাসপাতালের বিছানায় পড়ে থাকার কথা। সে এক কদম পেছালো, তখনই রিনঝিনি কণ্ঠস্বর ভেসে আসে। ও চিন্ময়, তুমি একটা নিষ্ঠুর নির্দয় পাষণ্ড, আমি তোমাকে একটুও পছন্দ করি না। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো, কি মাধুরী, মনও চাহে যে ধরা দিতে। ভরাট ফিস ফিস গলার মন্দ শোনাচ্ছে না। শৈলা কাঁথা টেনে চোখ ঢাকে। নরিজ মাহবুব কাঁথা টেনে সরিয়ে দেয় ঘন গম্ভীর গলায় বলে, ডার্লিং, সারা রাত শুয়ে থাকার পরিকল্পনা আছে? সেহরিতে উঠবি না? সুরেলা ভাইয়ের মতো ছ্যাদ করে উঠল, যেন সাপের মতো ফোঁস করে ভরা চোখে চাই। নরিজ শান্ত চোখে চাইলেই আঁখি যুগ্ন বাঁধন ভাঙে। ফুলে ওঠার রক্তিম আঁখি হতে আবারও বাড়িধারা পড়ে টপ টপ করে। ফুলও অধর ভেঙে যায় ক্ষণে ক্ষণে। অভিমানে টইটম্বর চাহনির প্রেক্ষাপটে নরিজ শুকনো কেসে বলে, ইটস নর্মাল ডার্লিং, যাও গোসল সেরে নাও। ছবি অলরেডি একবার দেখে গেছে, সবাই কি ভাববে বলো তো? মান সম্মানের ব্যাপার স্যাপার। সুরেলা কিছু না বলে কাত হয়ে মুখ ডুবিয়ে শুয়ে পড়ে। নরিজের শান্ত চাহনি এজন্যই আরেকটু সময় ঘরে তুলতে চেয়েছিল। 29 বছরের উপসী তৃষ্ণাত্ম মন ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার জন্য কাতর হবে না, পুরশালী চিত্র তরপাবে না। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে, খানিকটা কঠোর গলায় বলে, সুরেলা, ওঠো বলছি। অবুঝ নও তুমি, স্বামী স্ত্রীর মধ্যে অতি সাধারণ বিষয় এটা। দেখে আমার দিকে তাকাও, তাকাও বলছি। শেষে বড়সড়ই ধমক পড়ল। সুরেলা কেঁপে উঠল ভয়ে, নাক টেনে এপাশ ফেরে, চোখে চোখ রাখে না, নত মাথায় অশ্রু বিসর্জন দেয়। নরিজ হাতের টি শার্ট সুরেলার গলায় গলিয়ে বলে, ভালোভাবে বলছিলাম, কানে ঢুকছিল না তো? যাও, ভদ্র মেয়ের মতো গোসল সেরে নাও। শাড়ি সহ সব প্রয়োজনীয় জিনিস আছে,
আর কিছু লাগলে ডেকে নিও। সুরেলা বিষণ্ণ মুখ বানিয়ে বিছানা ছাড়ল। খুঁড়িয়ে খুঁড়িয়ে দুকদম চলতে নিজেকে শূন্য অনুভব করে। অভিমানের চোখে একবার শুধু চাই, কিছু বলে না। নরিজ গোসলখানায় নিয়ে টুলে বসিয়ে দেয়। সুরেলা একা পারবি নাকি সাহায্য করব? থম মেরে বসে থাকে। তারপর ভরা বালতি হতে মগে পানি ভরে মাথায় ঢালে ঘন ঘন। নরিজ তার রাগ দেখেই বাঁকা হেসে বেরিয়ে যায়। যেতে যেতে বলে, আজ রাতের প্রতিটি ক্ষণ জ্যোৎস্নার আলোয় আলোকিত ছিল, যেন পূর্ণিমার ভরা চাঁদ স্বীয় যৌবন ঢেলে দিল। এমন রাত রোজ আসুক। রান্নাঘরে খাবার গরম করা হচ্ছে। রাইস কুকারে ভাত চড়িয়েছে, সেটাই পরক করছিল রূপা। ভাত চাল চাল নেই তো। তখনই পেছন থেকে রাশভারী স্বরে ভয়ে কেঁপে উঠল রূপালী। হাতের প্লাস্টিকের চামচ পড়ে গেল। বুকে থুতু দিয়ে পেছন ফিরে সাদমানকে দেখে মাথা নত করে নেয় তৎক্ষণাৎ। চুপচাপ বসে থাকতে বলেছিলাম রূপা। বলতে বলতে সাদমান এগিয়ে এসে তরমুজের ফালি রূপালীর হাতে দেয়। রূপালী মিনমিনে গলেই বলে, ওই দেখছিলাম ভাতে পানি দিতে হবে নাকি। খালি গায়ে দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? চুপটি করে বসে তরমুজ খাও। বালির তরমুজ খেতে খেতে অরুচি ধরে গেছে। বিড়বিড় করে বলে অনিচ্ছা সত্ত্বেও এক কামড় দিল। তবে গলগদ্ধকরণ করতে পারে না। তরমুজ নামক থেরাপি থেকে বাঁচতে বাহানা দেয়। ভাই ওঠেনি বোধহয়, আমি ডেকে দিচ্ছি আবারও। বলার সাথে সাথে এই কাজ সাদমানের স্বাভাবিক মুখটা শক্ত হয়ে আসে। দগ্ধ হাতে মরিচ কুচি করতে করতে বলে, ডাকতে হবে না, খেতে না পারলে জোর জবস্তি নেই। তুমি এমন ভান ধরো যেন আমি তোমাকে কথায় কথায় মারি, শাসন করি, ধমকের উপর রাখি। 3টা বছর কম নয় কিন্তু রূপা, এখনো তোমার মনস্থির হতে পারলো না। রূপালী রান্নাঘরের দরজা পানে দাঁড়িয়ে থাকে। চোখের কোণে জমে অজস্র নুনে জল। গোমরামুখ ও রসকসীন লোকটাকে তার একটু পছন্দ না। সব দোষ ওই সুরেলার। ওকে জ্বালানোর জন্যই তো রিজ ভাইকে চিঠি লিখলো। আর রিজ ভাই কী করলো? কোত্থেকে পাত্র জুটিয়ে মাসের মাথাতেই বিদায় করে দিল। তার ডাক্তার হওয়ার শখই রয়ে গেল। চঞ্চলা মনে সব আকাঙ্ক্ষায় সমাপ্তি দেওয়া হলো। স্বামীর খেদমত করা দিনরাত, শাশুড়ি খ্যাট খ্যাট শোনো। এখন তো আরেকজন আছে, এসব থেকে যে নিস্তার নেই। শাহরি লিখতে শুরু করে। সাদমান বা ছবি আপুকে সুযোগই দেয়নি। হঠাৎ কিছু কথা কানে বাজে তার। ছবি আপুর শাশুড়ির গলা। মেয়ে তো বেশ ছোট, 18 হয়নি। আর দেখতে শুনতেও তেমন সুন্দর না, গায়ের রংটাও চাপা। বাপের বাড়ির অবস্থাও করুন। কি দেখে বিয়ে করলো রিজ? এর চেয়ে কত ভালো সম্বন্ধ হাতে ছিল। তোমাকে বললাম, তুমি শুনলেই না। সুরেলার চোয়াল শক্ত হয়। অপর পাশে জনব শোনার জন্য কান খাড়া করে। তবে লোকটার জবাবটা ভালোভাবে শুনতে পায় না। রাগে ক্ষোভে কেঁপে উঠছে সুরেলা। চোখ ভরে ওঠে অভিমানে। দ্রুত হাত চালিয়ে সব ধুয়ে মুছে রেখে দেয় সযত্নে। আঁচলে হাত মুছতে মুছতে ঘরে যায়। আঁচলেই যখন হাত মুছবি, তোয়ালের কি কাজ? নরিজ ভুরু কুচকে বলে। তোয়ালে ফিক্কে মারে। সুরেলা তোয়ালে সেভাবে রেখে আঁচলে হাত মুছে বিছানায় উঠে এক কোণে জড়সড় হয়ে শুয়ে পড়ে। নরিজ বইয়ের আগে হাসে। হামি তুলে লাইট নিভিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। কোমর ধরে টেনে বুকে জড়িয়ে কপালে চুমু এঁকে বলে, ডার্লিং, রাগ করিস না, কাল ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো। জবাব আসে না কোনো। নরিজ দুজনের গায়ে কাঁথা টেনে দেয়। ক্লান্তি অবশেষে একটু ঘুম দেওয়া যাক। ডার্লিং, ইসমাইল। হাঁক ছেড়ে বলেন নরিজ মাহবুব খান। পরপর ক্যামেরা ক্লিক করার শব্দ হয়। সুরেলা মোটেও হাসে না। কপালে কুঞ্চিত ভাঁজ ফেলে গোমরা মুখে দাঁড়িয়ে থাকে। নরিজ ক্যামেরার হাতে এগিয়ে এসে ক্লিক করা ছবিগুলো দেখাতে দেখাতে বলে, একটু হাসলে কি দাঁত খসে পড়বে? হাসলে চোখ দুটো বেশ লাগে, যেন কবিতার ছন্দ। কোনা চোখে ক্যামেরার নিজ প্রতিচ্ছবির দিকে তাকে। নেকেবে ঢাকা মুখোশি, শুধু চোখ দুটো দেখাচ্ছে। নরিজ ক্যামেরা অফ করে বলে, আচ্ছা চলো, সিঁড়িতে বসে দুটো ছবি নেওয়া যাক। না হাসলে কিন্তু ক্যামেরা দিয়েই দাঁত ভেঙে ফেলবো। না হাসলে দাঁত রেখেই বা কী লাভ? সুরেলা টারা চোখে চায়। মুখে তার নেকাবে ঢাকা। হেসে কোথাকার কোন ফকির বাচ্চা বনে যাবে সে লোকটার পিছু পিছু হাঁটে। স্মৃতিসৌধে ঢোকার মূল ফটক পেরিয়ে সামনে এগোতে চওড়া পরিষ্কার পাকা রাস্তা দেখা মিলে। দুটো পাশে সমানভাবে কাটা ঘাসের সবুজ মাঠ। তারা বাঁদিকের পথ ধরে হাঁটা দেয়।
পথের দুপাশে মাঝে মধ্যে ছোট বড় গাছ লাগানো, বেশিরভাগই শিমুল, কৃষ্ণচূড়া আর কিছু ছায়া প্রদানকারী গাছ। সুরেলা হাঁ করে চারপাশে সবই অবলোকন করে। স্মৃতিসৌধ শুধু বিটিভি রঙিন পর্দায় আর বইয়ের ছোট্ট ছবিতে দেখেছে, কোনোদিন সচক্ষে দেখবে ভাবেওনি। সুরেলা খেয়াল করে জায়গাটা বেশ ফাঁকা, খোলামেলা, মাথার উপর খোলা আকাশ। দূর থেকে চোখে পড়ে মূল স্মৃতিস্তম্ভ, উঁচু 7টি ত্রিভুজাকৃতি স্তম্ভ, যা কংক্রিটের তৈরি, ছাই রঙা। সামনে লম্বা একটি পানির চৌবাচ্চা, টলমলে পানি একদম স্থির। মাঝে মাঝে বাতাসের দোলায় হালকা ঢেউ ভেসে বেড়ায়, সেটাই দোদুল্যমান পানির মধ্যে স্তম্ভের আবছা প্রতিফলন দেখা যায়। চৌবাচ্চার দুই পাশে সিঁড়ি পেয়ে নানান বয়সী মানুষ উঠছে। কেউ বসে আছে সিঁড়িতে, কেউ বা ছবি তুলতে ব্যস্ত, কেউ নিঃশব্দে দাঁড়িয়ে দেখছে সবটা। সুরেলা মানুষের ভিড় দেখে জনাবের গা ঘেঁষে হাঁটে। হাতের মুঠোই শার্টের লম্বা হাতার একাংশ। নরিস তাকে সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়ে বলে, ডার্লিং, এখানে দাঁড়াও, স্মৃতিসৌধ সহ কিছু ছবি ক্লিক করব। হেসো কিন্তু, কপাল কুঁচকানোর কথা ভুলেও ভেবো না। সত্যই কপাল কুঁচকেছিল সুরেলা। নরিচ গম্ভীর গলায় হুমকি দেয়। সুরেলা মুখ কষে ভেঙ্গায়। সে রাগ করে আছে, তাতে যেন ভাবান্তরই নেই জনাবের। রাগ ভাঙানোর চেষ্টা করবে না, ফুলটুল দিয়ে মাপটাপ চাইবে না। নরিচ একটু দূরে দাঁড়িয়ে ক্যামেরা হাতে কিছু ছবি তুলে চোখ বুলিয়ে দেখে কেমন হলো। ক্যামেরায় তোলা ছবিতে খেয়াল করে কিছু কম বয়সী বখাটে ছেলে সুরেলার সম্মুখে দণ্ডায়মান মাঝবয়সী মহিলার নিতম্বে বাজে স্পর্শ করছে। সে ক্যামেরা থেকে নজর তুলে কুঞ্চিত কপালে সম্মুখে তাকায়। মহিলাটি আতঙ্কিত চোখে আশেপাশে তাকায়। ছেলেটি একটু আড়ালে সুরেলার পিছনে দাঁড়িয়ে মিটমিটি হাসে, চোখে মুখে লালসা ভরা। তার চোয়াল ভয়ঙ্কর হয়ে ওঠে। বখাটে এবার সুরেলার দিকে তাকিয়েছে। নরিচ ক্যামেরা গলায় ঝুলিয়ে লম্বা পা ফেলে এগিয়ে যায়। বকেটে নিম্ন ওষ্ঠাধর কামড়ে হাত বাড়াবে, তবে নিশানা বরাবর পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে হাত কারোর কবজায় আটকে। ছেলেটি ভীত চোখে চায়, হাড়গোড় যেন ভেঙে গেল। বাচ্চা, ভুল করে মায়ের দিকে হাত বাড়িয়েছিলি। হাতটা মনে হয় না আর কোনো কাজে দেবে। নওরিজের নীরব হুমকিতে ছেলেটা গর্জে উঠবে। তার পূর্বে তার সুচ্ছির মুখটা নকশা বদলে যায়, নাক দিয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। ছেলেটাকে শ্বাস ফেলার অবকাশও দেওয়া হয় না। পরপর খুশিতে চোখে শস্য ফুল ফুটে ওঠে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শনার্থীরা, যেমন দম্পতি, শিশু, বৃদ্ধ, কিশোর, কখনো স্কুলে কলেজে দল পেতে আসা শিক্ষার্থী, ভিড় জমায় মুহূর্তেই। শুলের চোখ ছানাবড়া, কি হচ্ছে, কেন হচ্ছে তার ভাবনার বাহিরে। তবে ভয় পায় বেশ জনাবের। তাদের গ্রামে বেশ দাপট। এক হুঙ্কার দিলে 10 গ্রামের মানুষ মিনিটের মধ্যে এসে পাশে দাঁড়াবে। কিন্তু এটা যে ঢাকা শহর, সে শুকনো ঢুকলে কি হিংস্রভাবেই না কেলাচ্ছে কম বয়সী ছেলেটাকে। দোষ কি ওর? নরিচ শেষ ঘুষি দিয়ে হাতটা একটু বেকায়দায় মুছে ধরে ছেড়ে দেয়। ব্যাস, গগন বিদারী চিৎকার। শরীরে ভয়ে কুকড়ে যায়। তাজা রক্তে মাখা ভনভন করে ওঠে। পেট মুচড়ে মনে হয় সব বেরিয়ে আসবে। নরিচ এসে কাজ জড়িয়ে সামলায়। আশেপাশের জনসাধারণ মাঝে চাপা গুঞ্জন। কি হয়েছিল জানতে চায় তারা। নরিচ কিছু বলবে, তার আগেই হয়রানির শিকার সেই ভদ্রমহিলা বলে ওঠে, দ্যাট ব্রাস্টার টাচ মি ইন আ ব্যাড ওয়ে। ইচ্ছে তো করছে ওর হাত কেটে লঙ্কা গুঁড়ো লাগিয়ে দিই। আশেপাশে লোকজন ঘৃণিত দৃষ্টিতে তাকে। কেউ কেউ পুলিশ ডাকার কথা বলে। নরিচ মাহবুব ছেলেটার শার্টের কলার টেনে তুলে ফোন বের করে, আঙ্গুল ঠেসে ধরে, লক খোলে। ছেলেটার বাবা মাকে ফোন করে ছেলের কুকীর্তির কথা জানিয়ে ঘটনাস্থলে আসতে বলে, নয়তো পুলিশের হাতে তুলে দিবে। ছেলেটাকে নিরাপত্তা কর্মীদের হাতে হস্তান্তর করেই নরিচ ক্ষান্ত হয়। সুরেলা তার শক্ত হাতের মুঠোয় বন্দি। কিছু দূর একপাশে বসার জন্য বেঞ্চ বরাদ্দ আছে। নরিচ সুরেলাকে কাঁধে ঝুলন্ত ব্যাগ, হাতে পানির বোতল, সাবান, স্যানিটাইজ টিস্যু বের করে। সাবান পানিতে হাত ধুয়ে টিস্যুতে মুছতেই ক্ষান্ত হয়নি জনাব। দুহাতে সমানতালে স্যানিটাইজার ঘষে যায়। সুরেলা ত্যাক্ত শ্বাস ফেলে তাকিয়ে দেখে খুদখুই তার বংশধর। প্রায়শই বিকেলবেলা হালকা বাতাস খেলছে।
গাছের পাতার হালকা নড়াচড়া দেখা যায়, কাকশালিকের ডাক শোনা যায় গাছের কাছ থেকে। সুরেলা সেসবের ভিড়ি জনাবের পানে তাকিয়ে। তার পাশেই বসে মিনিট অন্তর ওই তরল ঘষে যাচ্ছে হাতে। শুধু জনাবের হাতে না, তার হাতেও স্যানিটাইজার ঢালছে। বোতল ফুরিয়ে যাবার পথে, তবুও থামার নাম নেই। একে তো ওই দুর্গন্ধযুক্ত ট্রেনে চুপিয়ে ধরা উচিত। বাড়ি যাবো কখন? ভাল লাগে না। নরিচ শেষবারের মতো হাতে স্যানিটাইজার ঘষে বলে, ল্যাঙ্গুয়েজ লেট হবে ডার্লিং। ঈদের তো বেশি দিন বাকি নেই। শপিংয়ের জন্য গাউছিয়া যাব, সেখান থেকে নীলক্ষেত, তারপরে হসপিটালে ফিরবো। সুরেলা কিছু বল চুপ থাকে, আর চোখে বারবার ঘমার্ত মুখটার দিকে চায়। ঘন ঘন টিস্যু ঘষছে মুখে। সুরেলা মুখ টিপে হেসে স্বাভাবিকভাবেই বলে, মানসি পোলা লম্পট, তাই বইলা ওইভাবে মারবেন? মইরা গেলে তো পুলিশকে সইত, তাইলে কি হইতো? এইটা তো আপনার গাঁও না, অচেনা শহর। নরিচ মাহবুব গা লোহার বেঞ্চে এলিয়ে দেয়, ঘাড় পাকিয়ে বলে, কুমতলবে মেয়েদের দিকে বাড়ানো প্রতিটি হাত অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া উচিত। ওর কপাল ভালো, আন্ডার 18 নইলে খবর ছিল। থেমে সুরেলার মাথায় চাটা মেরে ভট গলাই বলে, তাছাড়াও কার বউয়ের দিকে হাত বাড়িয়েছে সেটা বোঝাতে হবে না? আমার খেলনা অবধি কেউ অনুমতি ছাড়া ধরতে পারে না। আর তুই তো রিচ খানের ডার্লিং, তার দিকে হাত বাড়ানো দূর, চোখ তুলে চাইলেই চোখ দুটো উপড়ে নিব। নিজের গরুর মতো চোখ দুইটা আগে তুইল্লা ফালান। নিজ মাথা ডোলে ভৎসনা সুরে বলল সুরেলা। নরিচ আবারও চাটা মেরে বলে, বারে আমাদের সম্পদ আমি দেখব না? সিল মেরে নিয়েছি। সুরেলা হাঁ করে কিছু বলবে, নরিচ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, কোনো কথা না, এতক্ষণ সাইলেন্ট মুডে ছিলি, বাকিটা সময়ও থাকবে। এসবের হিসেব রাতে উসুল করব। সুরেলা জড়সড় হয়ে বসে রাতের উসুল করবে মানে কি? অসভ্য লুচ্চা লোক। এক হাতে বইয়ের ব্যাগ, অপর হাতে খোদ বউ বগল দাপা করে নরিচ গাউছিয়া নিউ মার্কেটে ঘুরে কেনাকাটা করে। সুরেলা কৌতূহল চোখে দেখে যায় সব। সন্ধ্যার পরে পরে হাসপাতালে ফিরে নরিচ সুরেলা, দুহাত ভর্তি ব্যাগ সুরেলার, অথচ জনব ইয়াবড় পুতুল জড়িয়ে ড্যাং ভ্যাং করে হাঁটছে। সুরেলা ফোঁস করে চায়, পিচ্ছির জন্য পুতুল কিনেছে জনাব। পিচ্ছি কি ইকরা কি জানতে চাইলে জবাবে মুখে রূপসার কথা শুনে জল ঝুলে পড়ে। এত বড় মেয়ে পুতুল দিয়ে কি করবে শুনি? তার তো সিন ভাইয়ের মতো খেয়ে বলতে ইচ্ছে করছিল, একটা ফিটারও নিন গলায় ঝুলাইয়া, মন চাইলে। ডার্লিং, শপিং ব্যাগগুলো নিয়ে আমার কেবিনে রেখে আয়। এসব দেখে চাচি আম্মা অন্য কিছু ভাবতে পারেন। আর বোরকা খুলিস না যেন, আমরা এক্ষুনি বের হব। আবার কনে যামু? আমি পার। বেলা বাক্য অসম্পূর্ণ রেখে ফ্যাল করে চেয়ে রয় নওরিজের পানে। জনাব তার কথা না শুনেই তাকে রেখে হনহনিয়ে কামড়েই ঢুকে গেল। সুরেলা রাগে কান্না পায়, খাসটা খচ্চর লোক, শালা মহিষ গন্ডার, হুতুম প্যাঁচার বংশধর। কামরায় প্রবেশ করতে সামিনা বেগমের বাঁকা চাহনির কবলে পড়ে নওরিজ। নওরিজের কপালে ভাঁজ পড়ে। কাহিনী কি? সে রওশনের পানে তাকায়। রূপসা শিওরে বসে আছে মলিন মুখে। কি হয়েছে রওশন? নওরিজের প্রশ্ন করতে দেরি, সামিনা বেগমের জবাব দিতে দেরি হয় না। কি হবে? কিছুই না। তোমার নতুন বউ নিয়ে ঘোরাঘুরি ভালো হলো তো? কেমন খোঁচাখুচির গলা। নরিজ জল শক্ত করে চাচির কথার জবাব না দিয়ে রূপসার দিকে তাকায়। বুঝে রাখা চোখ কাঁপছে মানে ঘুমায়নি। চোখের কান্নিসে জলের আবির্ভাব। সে শান্ত চোখে রওশনের দিকে তাকায়। রওশন দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বাইরে ছিলাম, হঠাৎ ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেয়। বাড়ি যাবে এক্ষুনি, মানে এক্ষুনি। কিছুতেই শান্ত করতে পারছিলাম না বলে সবার কথা মনে পড়েছে। কার কথা জিজ্ঞাসা করলেও কিছু বলছে না। ডাক্তার একটু আগেই ঘুমের ইঞ্জেকশন পুশ করে গেল। এখনো কাঁদছে দেখো। আবারও দুর্বল চিত্তে ফুপিয়ে ওঠে রূপসা। নরিজ এগিয়ে আসে। ওঠো, আমি দেখছি। রওশন সরে গেলে নরিজ রূপসার শিওরে বসে, গালে হাত রেখে আলতোভাবে চাপড়ে নরম গলায় ডাকে, পিচ্ছি, ঘুমিয়ে পড়েছিস? দেখ তোর রিস ভাই তোর জন্য কি এনেছে।
তোর পছন্দের টেডি। ছোটবেলায় একবার কিনে দিয়েছিলাম, সেটাই বড় সাইজের এনেছি, দেখ। রূপসা চোখ খুলে না। নরিজ পুতুলটা রূপসার পাশে শুইয়ে দিলে সেটা ঝটকায় সরিয়ে দেয় রূপসা। নরিজ সূক্ষ্ম চোখে পরখ করে বলে, কার কথা মনে পড়ছে তোর? এ যাত্রায় রূপসা পিটপিট করে চোখ খুলে নরিজের দিকে না তাকিয়ে মা ভাই ও দরজায় দাঁড়ানো সুরেলার দিকে তাকায়। ঠোঁট উল্টিয়ে নাচর বান্দা জেদি গলায় বলে, সবার কথাই মনে পড়েছে, আমি স্বরাজপুর যাব, এক্ষুনি যাব। সামিনা বেগম এগিয়ে আসে কিছু বলবে, নরিজ থামিয়ে দেয় তাকে। মুচকি হেসে বলে, আচ্ছা, আমি তবে আম্মা, আব্বা, চাচাজান, রিন, ইকরা, ইয়ামিন, আরিফা, খালাম্মা সহ বাড়ির প্রত্যেককেই কাল সকালের মধ্যে এখানে হাজির করছি। রূপসার শুকনো মুখটা ছোট হয়ে আসে। নরিজের নজর এড়ানি। তার ধারণা কি ঠিক বয়সটা যে অতীব ভয়ঙ্কর, আবেগ ধরে রাখা অসম্ভব প্রায়। রূপসা ভরাট নিভু নিভু চোখে বলে, না, আমি স্বরাজপুরে যাব এক্ষুনি। আমার চিন ভাইয়ের কথা খুব করে মনে পড়ছে রিজ ভাই। শেষাক্ত কথা অস্পষ্ট করুণ স্বরে বলে, চোখে নোনা জল জমতে শুরু করে দিয়েছে ঘন। নরিজের বুঝতে বাকি থাকে না, এমনকি অবাকও হয় না। তার ধারণাই ফলে গেল এইটুকুন মেয়ে এতটা আবেগ পোষে মনের গহীনে। মেয়েটা হয়তোবা জানে না কোন তুফানে গা ভাসাচ্ছে। তুফান ঘরদোর এমনকি শেষ সম্বলটুকু কেড়ে নিতে দ্বিধাবোধ করবে না। কার কথা বললো রূপ? সামিনা বেগমের কথাই নরিজ হাসল শুধু। আরে রওশনের দিকে তাকিয়ে বলে, ডাক্তারের সাথে কথা বলে দেখি কাল সকালে রিলিজ দেয় কিনা। দরকার পড়লে নার্সকেও নিয়ে যাব। পিচ্চির নাকি নার্সকে ভাবি হিসেবে ভারী পছন্দ হয়েছে। রওশন ভুরুকুটিতে ভাঁজ ফেলে যায়। সামিনা বেগম দোরগড়ায় সুরেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, বাইরে কেন, ভেতরে আসো। বরখা খুলোনি নাকি রাতের শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা আছে? ভালো ভালো। সুরেলা শান্ত চোখে নরিজের পানে চেয়ে গাম্ভীর্যে ঠাসা। নরিজ কিছু বলবে, রওশন তার মুখের কথা কেড়ে নিয়ে বলে, আম্মা, হয়েছে, তারাবি নামাজের সময় হয়ে এলো, খেতে দাও। আর তুমিও খেয়ে নাও। রিজ ভাই, সাদমান ভাই খাবার পাঠিয়েছে সবার জন্য। হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নাও। সুরেলা, ওই বক্সে খাবার আছে, প্লেটে সাজিয়ে দাও কষ্ট করে। রওশনের মুখে সুরেলা সম্বোধন যেন বিষের মতো শোনালো নরিজের কানে। সুরেলার দিকে দৃষ্টি স্থির রেখে রওশনের উদ্দেশ্যে বলে, তোর ভাবি আর আমি খেয়ে এসেছি রেস্টুরেন্ট থেকে, এখন ফ্ল্যাটে যাব, কিছু কাজ আছে সেখানে। চাচি আম্মা, আপনিও চলুন না হয় আমাদের সাথে। রিজ ভাইয়ের বলা বাক্যে তোর ভাবি শব্দ দুটো বেশ ভারী ছিল, ইঙ্গিত বুঝতেও সময় ব্যয় করে না। রওশন সুরেলার দিকে তাকি মলিন হাসে। যাকে নিয়ে পুরো দুনিয়া দেখার স্বপ্ন বুনেছিল সে, এখন তার বড় ভাইয়ের দুনিয়া। এর চেয়েও বিষাক্ত অনুভূতি হয় কি জানি, তা তো জানা নেই। সামিনা বেগম থমথমে মুখে মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চাটা হাসপাতালে যন্ত্রণায় ছটপট করছে, আর আমি তোমার ফ্ল্যাট দর্শন করতে যাব। ভাবলেই বা কি করে রিচ? নরিজের বুঝতে বাকি থাকে না কিছুই। সে নতমুখে বলে, আপনি আমার উপর রেগে আছেন চাচি আম্মা, আর আপনার রাগ সম্পূর্ণ জায়েজ। পিচ্চির এই হাল অনেকটা আমার জন্যই, আমি খুবই দুঃখিত। সুর, চলো। সুরেলার পাশ কেটে বেরিয়ে যায় নরিজ। রওশন মায়ের দিকে তাকাই হতাশ চোখে। সামিনা বেগম বিরক্ত চোখে সুরেলার দিকে তাকিয়ে। অপয়া মেয়েটার জন্য তার হাসি খুশি ছেলে হাসতে ভুলে গেছে। মেয়েটাও আধামরা হয়ে বিছানায় লেপ্টে। সুরেলা এখনো সেখানেই দাঁড়িয়ে। চাচি শাশুড়ি থমথমে চাহনি দেখে মাথা নত করে নেয়। জনাবের ডাকে রওশন ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। ডাক্তারের সাথে বেশ সময় নিয়ে কথা বলে নরিজ। হাসপাতাল থেকে বেরোয়। সুরেলা নিজ হাতের দিকে তাকায়। জনাব কবজি এমনভাবে চেপে ধরেছে যেন এক্ষুনি মটমটিয়ে ভেঙে যাবে। একটু নরম করে ধরলে কি হয়? শোনেন, কনে যাইবেন? আপনি একাই যান, আমি না হয় চাচির সাথে থেকে যাই। মিহিস্বরে বলে সুরেলা। নরিজ সুরেলার কাছ থেকে কাপড় চোপড় সহ হাবিজাবিতে ভরা ব্যাগটা নিজ হাতে পেঁচিয়ে বলে,
মেজাজ বহুত হট বুঝলি। ফ্ল্যাটে গিয়ে কষিয়ে একটা চুমু খাবো, তবেই ঠান্ডা হবে, আবার নাও হতে পারে। চুমুর পর দেখা গেল আরও হট হয়ে গেলাম। সুরেলা বিষম খায় কী সব কথাবার্তা। নরিত সুরেলার মাথায় গাঁটটা মেরে কাজ জড়িয়ে হাঁটে হাসপাতালের পার্কিং জোনে পার্ক করে রাখা নিজস্ব গাড়ির ডোর লক খুলে ভেতরে ঢুকে ফ্রন্ট সিটের দরজা খুলে উকি দেয়। ডার্লিং জলদি ওঠো না। সুরেলা শুকনো ঢোক গিলে সরোজপুর থেকে ঢাকা আসতে না হলেও ৮-১০ বার বমি করে ভাসিয়েছিল। আবার গাড়ি। নরিচ আবারও তাড়া দেয়। সুরেলা থমথমে মুখে বলে, বাইক কই গেল? বাইককে যাই না হয়। যার বাইক সে নিয়ে গেছে। এত কথা বলিস কেন? ওঠ। রাগ লাগছে, ধমকালে কেঁদেও কুল কিনারা পাবি না। নরিচ শান্ত সুরে বলে। সুরেলা নাকের পাটা ফুলিয়ে বলে, উঠমু আগে কন, বমি পাইলে কিছু কইতে পারবেন না? নরিচের মুখ চোখা যেন রক্তশূন্য হয়ে আসে। চোখ রাঙিয়ে থমথমে মুখে বলে, কইমুনা মানে কি? ধাক্কা দিয়ে বের করে দিব। সুরেলা উল্টো পথে হাঁটা শুরু করে। খুদখুই তার লাট সাহেব কোথাকার, সে যাবি না। নরিচ তাতে দাঁত চাপে। বমির কথা মনে হতেই পেট গুড়গুড় করে ওঠে। ছি! সে নাক মুখ কুঁচকে গাড়ি থেকে বের হয়। লম্বা পা ফেলে সুরেলাকে টেনে আনে। কথায় কথায় তিরিং বিরিং করিস কেন? থাপড়ে গাল লাল করে দিব। চুপচাপ বস, আমি তোর সো কল্ড বমির ব্যবস্থা করছি। গাড়িতে বসে বমির ক্যাপসুল সহ বেশ কিছু লজেন্স, চিপস আর আইসক্রিম আনে। এতে যদি রেহাই পাওয়া যায়। রেহাই না পেলে সে কি করবে নিজেও জানে না। নিজ খুঁতখুঁতে স্বভাবের উপর ভরসা নেই তার। গাড়ি স্টার্ট দিয়ে কোনা চোখে পাশে তাকিয়ে বলে, ওই ক্যাপসুল চুষে খাও, তারপর চকোলেট, আইসক্রিম, চিপস মুখে পুরে চিবোতে থাকো। বমির কথা ভাবলেও খবর আছে। ঘন্টা খানেকের পথ মাত্র। এক কাজ করো, হিজাব খুলে রাখো, ভালো লাগবে। সুরেলা ঠোঁট টিপে হাসে। হিজাব খুলে গলায় ওড়নার মতো করে নেয়। ক্যাপসুল মুখে পুরে বলে, ক্যাপসুলে মনে হয় না কাম হইব। আমার বমি আইলে আপনার উপরই ছাইরা দিমু। নরিস থমথমে মুখে দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরায়। মেয়েটা এখন বড্ড জ্বালাবে বুঝতে বাকি নেই। সুরেলা জনাবের বদনখানি দেখে বেশ মজা পায়। ওয়াক ওয়াক করে বমি এসেছে এমন ভাব করে। নরিস আতঙ্কিত চোখে চায়। খানিকটা বিরক্ত হয়, খানিক উদ্বিগ্ন ভাবও দেখায়। হাত বাড়িয়ে সুরেলার কবজি চেপে ধরে। কবজির ভাঁজ থেকে 3 আঙ্গুল দূরত্ব থেকে দুটি টেন্টের মাঝখানে P6 পয়েন্টের হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ম্যাসেজ করতে শুরু করে। মুখটা অবশ্য দেখার মতো না। মনে হচ্ছে সুরেলা তার মুখ বরাবর বমি করে ভাসিয়েছে। সুরেলা হঠাৎ হাত ছাড়িয়ে খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে চোখে পানি জমে যায়। নরির ঝটকায় হাত সরিয়ে ত্যাক্ত বিরক্ত শ্বাস ফেলে ধমকে বলে, মারবো টেনে চর, বদ মেয়ে। মজা লাগছে? এই হাসি থামা বলছি। সুরেলার হাসি থামে না। হাসতে হাসতেই কিছু বলে তা বোঝা যায় না। নরিচ ফোঁস করে শ্বাস ফেলে। সুরেলার গলায় ঝুলে থাকা হিজাব টেনে পেছনে ছিটে ছুঁড়ে মারে। ব্যাস, সুরেলা হাসি থামিয়ে কুকড়ে যায়। অসভ্য লজ্জালোক। সে চুলের খোপা খুলে জানালার দিকে মুখ করে বসে থাকে। আধা খোলা জানালা হতে ধেয়ে আসা বাতাস ছুঁয়ে দেয় মুখখানে। চুলগুলো এলোমেলো হয়ে উড়ে বেড়ায়। নরিচ হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মারে। সুরেলা সাপের মতো ফোঁস করে ওঠে। নরিচ হেসে বলে, ডার্লিং একদম চোখ পাকাবি না, মানছি রাগলে সুন্দর লাগে, তাই বলে রাগি রাগি চোখে চেয়ে তাগড়া পুরুষকে খুন করার পরিকল্পনা করবি? সুরেলা চাইলেও রাগি চোখে চেয়ে থাকতে পারে না। চোখে যে লাজুকতা ভিড় জমায়। লাজ লুকাতে মুখ মুচড়ে দাঁত দিয়ে আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে আইসক্রিমের কামড় বসাতে নিয়েও থেমে যায়। হাত বাড়িয়ে বলে, আমি একা খাইলে তো চোখ দিবেন, পরে পেট খারাপ হইব। তার চেয়ে ভালো আপনি খান আগে, নেন। নরিচ সম্মুখে দৃষ্টি স্থির রেখে বলে, জলজ্যান্ত কাঁচা মিঠা ঝালঝাল ফ্লেভার থাকতে আইসক্রিমে কে চোখ দিবে? সুরেলার মাথার উপর দিয়ে যায় অবুঝ স্বরে শুধায়। মানে নাথিং, আইসক্রিম খাও, গলে গেল। সুরেলা ভ্রুকুটিতে গাঢ় ভাঁজ ফেলে যায়। আইসক্রিম মুখে পুড়ে চুষতে থাকে অদ্ভুত শব্দ করে।
নরিজের লোমকূপ শিউরে ওঠে, নাক সিকাই তুলে বলে, বাচ্চা নাকি তুই? এমন শব্দ করে কে খায়? কেমন বিদঘুটে শোনায়। সুরেলা মুখ মুছড়ে বেশি বেশি শব্দ তৈরি করে। নরিজ ফোঁস করে শ্বাস ফেলে গান চালিয়ে দেয়। সুরেলা কৌতূহল চোখে দেখে যায়, গাড়ি থেকেও গান শোনা যায়। আইসক্রিম শেষ করে সুরেলা চিপসের প্যাকেট চিরে একের পর এক সাবার করে। মচমচ শব্দে নরিজ বিরক্ত হলে সুরেলা দাঁত দেখিয়ে হেসে বলে,